চলে গেলেও অনেক কিছু থেকে যায় না থাকা জুড়ে, আর তার পুরোটাই বীরত্বের মহিমা। সেই বীরত্বের বিরল দৃষ্টান্ত মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহিরিন চৌধুরী। নিজের জীবনের বিনিময়ে যিনি বাঁচিয়েছেন 20টি কোমল প্রাণ। মাহিরিনের নিষ্প্রাণ দেহ ঠাঁই নিয়েছে নীলফামারীতে বাবা মায়ের কবরের পাশে। পরিবার ও স্থানীয়দের দাবি, এমন বীরত্বের যেন মেলে রাষ্ট্রীয় স্বীকৃতি। সামনে মৃত্যুর হাতছানি, সে ভয়কে তুচ্ছ জ্ঞান করে প্রিয়তম ছাত্রদের প্রাণ বাঁচাতে যুদ্ধে নামেন শিক্ষক মাহিরিন চৌধুরী। আমি আছি, তোমরা ভয় পেও না, এই আলোর বাণী শুনিয়ে একে একে রক্ষা করলেন 20টি কোমল প্রাণ। দুর্ঘটনার দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে দোতলা বিল্ডিংয়ে আটকা পড়ে শিক্ষার্থীরা। খানিকটা দূরেই ছিলেন শিক্ষক মাহিরিন। প্রাণের মায়া ত্যাগ করে আগুনের তীব্র তাপের মাঝে ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীদের উদ্ধারে। একে একে উদ্ধার করেন 20 শিক্ষার্থীকে। কিন্তু পরম মমতায় ছোট্ট শিশুদের জীবন বাঁচানোর চেষ্টায় মাহিরিনের শরীরের বড় অংশই পুড়ে যায়। উনি যেটা করেছেন, নিজের জীবনকে পরোয়া করেননি, কিন্তু আসলে এটা কিন্তু আমার মতো অনেকের দ্বারাই সম্ভব না। এই এত বড় একটা আত্মত্যাগ করলেন, এটা আসলে আমাদের বিশ্ববাসীর কাছে অনুসরণীয়, করণীয় একটা বিষয়। স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ মাহিরিন চৌধুরীর স্বামী চিন্তিত, মা হারানো 2 সন্তানের ভবিষ্যৎ নিয়েও। সবসময় তার মাথা এবং মাথার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে একটা জিনিসই ঘুরতো, যে আমি যতদিন বেঁচে থাকি আমি সৎভাবে সৎকর্ম করে দেশের জন্য, মানুষের জন্য যদি আমার একটুও যদি উপকার হয়, সেই ধরনের কাজে আমি যুক্ত থাকব এবং আমার জীবন সেইভাবেই অতিবাহিত করব। বুধবার নীলফামারীতে মাহিরিনের কবরে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় এক কর্মকর্তা বলেন, এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি একজন শিক্ষক ছিলেন না শুধু, উনি ছিলেন মায়ের মতো। তার প্রমাণ করে গিয়েছেন উনি প্রায় 20টা শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, এবং উনি নিজের জীবন দিয়েছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। নিজের জীবন আর প্রিয়তম সন্তানের মুখের চেয়ে সেদিন বড় হয়ে দেখা দেয় তার ছাত্রছাত্রীর বিপন্নতা। তাই সব ভুলে উদ্ধারে নামেন শিক্ষক মাহিরিন চৌধুরী। এই ত্যাগকে মহাকাব্যিক উল্লেখ করে রাষ্ট্রের বীরের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে সব দিক থেকে। ডিবিসি নিউজ ডেস্ক। ঢলের পানি ও গত কয়েকদিনের বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর পদ্মায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে কয়েকশো একর ফসলি জমি। হুমকির মধ্যে রয়েছে স্কুল, কমিউনিটি ক্লিনিক সহ শত শত বসতবাড়ি। ভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ নদী তীরের বাসিন্দাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। উত্তাল পদ্মা, পানির তোড়ে ভাঙছে পাড়, আতঙ্কে নির্ঘুম নদী পাড়ের বাসিন্দারা। ঢলের পানি ও গত কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ীতে শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েক একর ফসলি জমি। হুমকিতে রয়েছে বাড়িঘর, বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান। পাটের জমি ছিল, পাটের জমি ভাঙনের শিকার হচ্ছে। জমির পাশে আবার আগাম যে আমন ধান রোপণ করা হয়েছে, সেগুলোও কিন্তু ভাঙনের শিকার হতে পারে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভাঙন রোধ করার জন্য আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিব। স্থানীয়দের দাবি, নদী ভাঙন রোধে কোনো সরকারি কার্যকর পদক্ষেপ নেয়নি। দ্রুত স্থায়ী সমাধানের দাবি তাদের। কোনো সরকার, কোনো ইউনো, কোনো টিওনো, কোনো এসিলেন্ট, কোনো পানি উন্নয়ন বডি আমাদের সহযোগিতা করে না। আমাকে মনে করেন নদীতে একটু বাইরে দিলে আমাকে প্লাবানগুনি একটু মানুষ করে পারতাম। অব্যাহত ভাঙনে অসহায় হয়ে পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। অনেকে ছেড়ে দিয়েছেন আবাদি জমি, অনেকে আবার রাত জেগে পাহারা দেন ঘরবাড়ি। আমরা বসে থাকি, আর কি করবো, বসে বসে পাহারা দিই। জায়গা জমি নেই, কোহনে যাই স্থান নেবো, এটুক চলে গেলে তো আমাকে বিপদ। ভাঙনের অসুখ 2-1 দিন ভেঙে যেতে পারে, তাই তো ধানের ওষুধ পাতি দিতেছি না। বুঝগড় তো স্কুল, 2-3টা স্কুল, হাসপাতাল, সবকিছু আমার দেই মুন্সিবাজার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আমাদের রাজবাড়ী জেলায় যেখানেই ভাঙন দেখা দেয়, সেই সব অঞ্চলেই আমরা কাজের জন্য প্রশাসনিক অনুমোদন চেয়ে আমাদের ঊর্ধ্বতন দপ্তরে পত্র প্রেরণ করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে কাজ করা যাবে বলে মনে করে, সেখানে আমাদের অনুমোদন দিলে আমরা সেখানে কাজ করি। শুধু আশ্বাস নয়, দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি নদী তীরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।
পুলিশকে আসামির বাড়ি চিনিয়ে দেয় ৯ বছর আগে হত্যা করা হয় চাচা ভাতিজাকে। নিহতের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত এক আসামি জবানবন্দিও দিয়েছেন। তবে এখন মামলাটিকে রাজনৈতিক হয়রানি মামলা দেখিয়ে প্রত্যাহারের চেষ্টা চলছে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই বিএনপি নেতা ও পাবলিক প্রসিকিউটর দুষছেন একে অপরকে। এ অবস্থায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় নিহতের পরিবার। জামালপুরের মাদারগঞ্জের গারারিয়ার ৯ বছর আগে পুলিশকে আসামির বাড়ি চিনিয়ে দেওয়ার জেরে খুন করা হয় মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে। নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলমকে করা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় এজাহারভুক্ত আসামি উজ্জ্বল। কিন্তু এত বছর মামলাটি চলমান থাকলেও গেল জুনে বাদীপক্ষ মামলার শুনানি করতে এসে জানতে পারেন হত্যা মামলাটি রাজনৈতিক হয়রানি মামলা দেখিয়ে প্রত্যাহারের আবেদন করা হয়েছে এবং মামলার শুনানি হবে না। এতে হতাশ বাদীর পরিবার। আমার ছেলেরা রাজনীতির ভাবে ফালাইয়ে তারে বড় নেতা বানাইয়ে রাজনীতির মামলাটা শেষ করে দেওয়া, এটা আমি চাই না। আর আমার ছেলে অত বড় হয়েছিল না। আমার ছেলে মহর, আমার নাতি স্বপন, এরা কোনো রাজনীতি করতো না, এরা কোনো রাজনীতির মধ্যে ছিল না, আমরাও কোনো রাজনীতির মধ্যে না। চলমান হত্যা মামলাকে রাজনৈতিক মামলা দেখিয়ে প্রত্যাহারের সুপারিশের জন্য পাবলিক প্রসিকিউটরকেই দুষলেন আইনজীবী নেতারা। দিলেন আর্থিক লেনদেনের অভিযোগও। এই ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা না, কোনো রাজনৈতিক কানেকশন এর সাথে নাই, তো ব্যক্তিগত শত্রুতার থেকে এসেছে। যখন ওই পট পরিবর্তন হইল বা পিপি সাহেব নিয়োগ হইলেন, উনি অনেক আর্থিক লাভবান হয়ে এই মামলাটাকে পলিটিক্যাল মামলা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য উনি এই পলিটিক্যাল লিস্টে অন্তর্ভুক্ত করেছেন। এ অবস্থায় পরস্পর বিরোধী যুক্তি দিলেন পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি নেতা। বললেন, প্রত্যাহারের সুপারিশ করলেই মামলা প্রত্যাহার চূড়ান্ত নয়। ডিসি মহোদয়ের কাছ থেকে কোনো রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহারের সুপারিশ চেয়ে কোনো চিঠি আসে, কোনো কাগজ আসে, সেইখানে জেলা বিএনপির সভাপতি অথবা সেক্রেটারির সুপারিশ থাকে। সেখানে রাজনীতি কোনো বিষয় উল্লেখ করার নাই, যে কারণে সেইখানে আমরা সুপারিশ করেছিলাম, আমি সুপারিশ করেছিলাম যে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। ভুক্তভোগী পরিবারটির দাবি, স্বজন হত্যার ন্যায় বিচার নিশ্চিতে সহায়তা করবে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশাল নগরীতে যানজটে অতিষ্ঠ নগরবাসী। ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের অবাধ চলাচলই এর প্রধান কারণ। তবে এর পেছনে আছে চাঁদাবাজির সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, এসব যান চলাচলের সুযোগ দিয়ে প্রতি বছর আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। বরিশাল নগরীর বটতলা, চকবাজার, নতুন বাজার ও সদর রোড সহ প্রধান সড়কগুলোতে সকাল থেকেই লেগে থাকে তীব্র যানজট। এর অন্যতম কারণ সড়ক দখল করে স্থাপন করা রিকশা স্ট্যান্ড আর দোকানপাট। জুলাই অভ্যুত্থানের পর থেকে ব্যাটারি চালিত যান তৈরির কারখানাগুলোতে বেড়েছে চাপ আর প্রায় বন্ধ পুলিশি অভিযান। এই শিথিলতার সুযোগে অপ্রাপ্তবয়স্কদের হাতেও চলে গেছে এসব যানবাহন, আর অতিরিক্ত যান থেকে আদায় করা হচ্ছে চাঁদা। নতুন বাজার টু লাকুটিয়া সড়ক সিরিয়াল লাইন মেনটেন্স করে টাকা নেয়, 30 টাকা করে নেয়। হেলিকপ্টারের মতো এরা দ্রুত চলে। যখন তারা টার্ন নেয় ডাইনে বাই ঘুরে, লুকিং গ্লাস না থাকার ফলে আর একটা গাড়ি লাগাই দেয়। 18 বছরের নিচে 10 বছর 12 বছর এরকম ছোট ছোট বাচ্চারাও এই ব্যাটারি চালিত রিকশা চালায়। সচেতন মহল বলছে, বরিশালে সক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি ব্যাটারি চালিত যান রাস্তায় চলাচল করছে। নিয়ন্ত্রণে নেই কোনো উদ্যোগ। যানবাহন চলার মাত্রা বা সংখ্যা সেটাও যেমন নির্ধারণ করতে হবে, আবার বরিশাল শহরকে সম্প্রসারিত করে সেখানকার যানবাহনের ব্যবস্থা সেভাবে করা উচিত। এখানে ধীর গতির যান আর উচ্চ গতির যান পাশাপাশি চলছে। এই সমস্যাগুলো সমাধান না করলে বরিশাল শহরের যানজট নিরসন হবে। মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ হলেও বাস্তবে এর প্রয়োগ সীমিত। এতগুলো লোক যদি আমি বন্ধ করে দেই, তাহলে তো তাদের জন্য বিপর্যয় নেমে আসবে, প্লাস হলে হয়তো আমার বরিশালে হয়তো ব্যারিকেড পড়ে যাবে। এই অবৈধ যানবাহন নতুন করে যেন তৈরি না হয়, নতুন করে রাস্তায় না আসে, সেই ব্যবস্থাটা আমি এনশিওর করেছি। সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী রিকশার সংখ্যা 5000, কিন্তু বাস্তবে তা 30,000 ছাড়িয়েছে। তাই চলছে সময় ভাগ করে দেওয়ার চিন্তা। যদি পরিমাণ খুব বেশি হয়ে যায় তাহলে আমরা দুইটা ভাগ করে ফেলবো, অর্থাৎ এক ভাগ চলবে হয়তো দুপুর পর্যন্ত, আরেক ভাগ চলবে দুপুরের পর থেকে রাত পর্যন্ত। সকালে যেটা চলবে সেটার এক কালার থাকবে, বিকালে হয়তো অন্য কালার। প্রতিদিনই প্রতিটি যান থেকে 20 থেকে 40 টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বছর শেষে তা দাঁড়াচ্ছে 50 কোটি টাকা। এই অর্থের কারণেই এসব যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলেই বাধা আসে, এমনটাই বলছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরে ইন্দুরহাট জিলবাড়ি সড়ক প্রকল্পের কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় শেষে মাত্র 40% কাজ হয়েছে।
কবে কাজ শুরু হবে বলতে পারছে না এলজিডির কেউ। এতে দুর্ভোগে পড়েছেন সড়কটি ব্যবহারকারীরা। দ্রুত সড়কটির সংস্কার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 2023 সালের এপ্রিলে শুরু হয়েছিল ইন্দুরহাট জিলবাড়ি সড়কের কাজ। প্রায় 2 কিলোমিটার সড়ক ও কয়েকটি কালভার্ট নির্মাণে ব্যয় ধরা হয় 2,75 লক্ষ টাকা। ইফতি ইটিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। তবে কাজটি বাস্তবায়ন করছিলেন বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান। গত বছরের 25শে এপ্রিল প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 40%। কাজ বন্ধ রেখে লাপাত্তা ঠিকাদার। নাজিরপুর থেকে নেসারাবাদ উপজেলায় যাতায়াতের প্রধান এই সড়কটির এখন বেহাল দশা। বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে, কালভার্টগুলো ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দেখতেছি নাজেহাল অবস্থা। প্রতিদিন নিত্যনৈমিত্তিক দুর্ঘটনার শিকার হয়। গর্ভবতী যদি কোনো রোগী হয় এই রোড দিয়ে চলা যায় না, ট্রলার বা নৌকা যাতায়াত করতে হয়। প্রতিদিন শত শত স্কুল কলেজগামী ছাত্রছাত্রী যাতায়াত করে। তবে সড়কের ভবিষ্যৎ কি তা জানে না খোদ এলজিইডি। টাকা পয়সা তো আমাদের অফিস থেকে তো আমরা যতটুকু কাজ হয়েছে তারটাই তো আমরা বিল করছি। এখন অন্য কি হয়েছে না হয়েছে আমার কাছে কোনো তথ্য নেই। ওরা মানে আগে একটা বিল মানে সেটা হয়েছে নিচে সাবমিটটা সেই করে পরে ওগুলার কোনো জানা নাই আমার। আপাতত আমরা কোনো সম্ভাবনা দেখতেছি না। ইফতি ইটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজুল ইসলাম 8টি কার্যাদেশ পাওয়া অধিকাংশ কাজ না করেই 5ই আগস্টের পর থেকে লাপাত্তা। ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঝের সরকারি জমিতে দেয়াল নির্মাণ ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহৃত জমিতে জোর করে স্থায়ী দেয়াল তুলছে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ব্যাহত হচ্ছে শিশুদের কুচকাওয়াজ, সমাবেশ ও খেলাধুলার মতো দৈনন্দিন কাজকর্ম। দেয়াল তোলার এই চিত্র শিবালয়ের ওয়াহেব আলী উচ্চ বিদ্যালয় ও রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে। দুই স্কুলের মাঝখানে আছে প্রায় 20% সরকারি জায়গা। এই জায়গা মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল দুই বিদ্যালয়। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত থাকত পুরো সময়। তবে সম্প্রতি সেই অংশে দেয়াল নির্মাণ শুরু করে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এই দেয়ালের কারণে আমরা ঠিকমতো সমাবেশ করতে পারবো না। সরকারের কাছে দাবি যে এই দেয়ালটা না থাকুক। অ্যাসেম্বলি করার সময় চিপি হয়ে যায়, আবার ওই পাশ থেকে বাতাস আছে, ওই বাতাসটা আসতে পারে না। এই যে ওয়ালটা যে হয়েছে এটা হচ্ছে রাতারাতি হয়ে গেছে। আমরা কেউ ওকে ভাল না, আমরা জানি না। জোর জবরদস্তি করে প্রাইমারি স্কুলের মাঝখান দিয়ে বাউন্ডারি সীমানা দিয়ে গেছে। এতে মাঠ সংকুচিত হওয়ায় বিপাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ব্যাহত হচ্ছে খেলাধুলা ও অন্যান্য কার্যক্রম। এমন একটা অবস্থা হয়েছে, এদের নড়াচড়ার জায়গাটাই নাই, সমাবেশ করার তো হুমকির মুখে। বাচ্চাদের খেলাধুলা বা সমাবেশের জন্য যে জায়গা হচ্ছে না আমাদের, এই ব্যাপারে আমি অভিযোগ করেছি, লিখিত অভিযোগ। নিরাপত্তার কারণেই এই দেয়াল বলছে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। দেওয়ালটা দেওয়া হয়েছে এটা প্রাইমারির আবেদনের প্রেক্ষিতে এসিল্যান্ড এবং সার্ভেয়ার মাইপে দিয়ে আমাদের জায়গা বুঝ দিয়ে গেছে। স্কুলের নিরাপত্তার স্বার্থে বহিরাগতরা ডিস্টার্ব করে মতামতের ভিত্তিতে বসে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে। তবে মাঠের মধ্যকার দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে জানালেন জেলা প্রশাসক। স্কুলে যে সমস্যাটা নিরাপত্তাজনিত কারণে মাঝখান দিয়ে কোনো বাউন্ডারি করার দরকার নাই। এই প্রেক্ষিতে আমরা বলে দিছি যে বাউন্ডারিটা অপসারণ করে নিতে যত দ্রুত সম্ভব। শিশুদের স্বাভাবিক চলাফেরা ও খেলার পরিবেশ নিশ্চিত করতে মাঠ থেকে দ্রুত দেয়ালটি সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।